হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেকেন্ড লেকচার অফ ব্লাড সার্কুলেশন, রক্ত সংবহনের দ্বিতীয় ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। তোমাদের সাথে আছি আমি তোমাদের হামিম ভাই, এবং ইনশাল্লাহ মাস্টার বায়োলজির আজকের ক্লাসটাও তোমার কাছে খুব ভালো লাগবে। আজকে আমরা অনেক সুন্দর সুন্দর বেসিক জিনিসপত্রগুলো পড়বো। গত ক্লাসটা তোমাদেরকে ভাইয়া বোর্ডে এঁকে এঁকে পড়াইছি, লিখে লিখে পড়াইছি, অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল এটা আসলে খুব এনজয় করেছো। আজকে ক্লাসটা ইনশাল্লাহ বোর্ডে লিখে লিখেই হবে, এবং একদম পারফেক্টলি প্রিসাইজ ক্লাস যেভাবে হয় ওভাবেই ইনশাল্লাহ ক্লাসটা হবে। আজকের ক্লাসে কিন্তু 2-3টা সিকিউর অংশ আছে। স্পেশালি আমি আজকে পড়াবো অনুচক্রিকা থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা অনুচক্রিকার আগ পর্যন্ত পড়াইছিলাম, শ্বেত রক্তকণিকা পর্যন্ত পড়াইছিলাম। আজকে ইনশাল্লাহ অনুচক্রিকা থেকে শুরু করব। তো অনুচক্রিকার অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে সে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আমাদের শরীরে যখন কোনো একটা অংশ কেটে যায়, ওই অংশটাতে রক্তটাতে জমাট বাঁধে। সে যে সারাদিন ধরে পড়ে না, কেন পড়ে না? এই অনুচক্রিকা আছে বলেই। অ্যান্ড সেই প্রক্রিয়াটা আমরা আজকে দেখব। এই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি সিকিউর একটা অংশ, এটা আসতে পারে। এবং এরপরেই আমরা ধমনী, শিরা এবং কৌশিক জালিকা, ভেরি ইম্পর্টেন্ট একটা পার্টে চলে যাব। এটা সম্পর্কে একটা ছোট্ট বেসিক, মানে একদম ইজি ওয়েতে যে বেসিকটা দেওয়া যায় এটা আমি তোমাকে দিব, যেটা পড়লে আসলে আর কিছু লাগে না, টু বি ভেরি অনেস্ট। এরপরে ইনশাল্লাহ আমি চলে যাব লসিকা তন্ত্র, এবং মোটামুটি আমাদের একটা গ্রস আইডিয়া পাবা লসিকা তন্ত্র নিয়ে, বিকজ এইটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তবে এমসিকিউতে আসে। এবং অনেক সময় এই লসিকা তন্ত্রটাকে নিয়ে হাইলাইট করে নাম্বারে অনেক সময় দেয় যে মানব দেহে আরও এক ধরনের সংবহন তন্ত্র আছে, ওই সাথে সম্পর্কযুক্ত বা সামথিং, ওইটার একটা রিলেশন বা রিলেট করতে বলে। সেই জন্য একটা লসিকা তন্ত্র নিয়ে একটা জাস্ট আইডিয়া থাকবে তোমার, যে আচ্ছা এটা এরকম হয়, এটা এরকম হয়, ফাইন। এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকে কাজ করব। তো মাস্টার বায়োলজিতে তোমরা যারা যুক্ত আছো, তোমাদের অনেকেরই হচ্ছে এখন পরীক্ষা চলে, তোমাদের অনেকেরই এখন প্রিটেস্ট পরীক্ষা হয়তো বা, অ্যাজ ইউ অল নো যে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা পরেই কিন্তু আমরা একটা গ্যাপ পাবা টেস্টের জন্য। সো ওই গ্যাপটাকে তোমাদের বেস্ট ইউটিলাইজেশন করে ইনশাল্লাহ কাজে লাগাইতে হবে। আমাদের টার্গেট কিন্তু ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা, মানে এইচএসসি পরীক্ষা, সরি। সো এর মাঝে আমাদের সিলেবাস শেষ হবে। এর মাঝে বলতে অ্যাকচুয়ালি টেস্টের আগে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে মেইন চ্যাপ্টার ম্যাক্সিমাম শেষ করে ফেলা। তারপরেও দু একটা বাকি থাকলে সেটা পরে হবে, এটা নিয়ে কোনো কনসার্ন না। আর যখন আমাদের সিলেবাস শেষ হবে, এরপরে আমরা কিছু প্রাইমারি লেভেলে কিছু আমাদের বেসিক ক্লাস থাকবে, যেমন ধরো ভাইয়া ক খ একটা গুছানো, একটা জাস্ট কীভাবে তুমি কখগুলো পড়বা, ওইটা একটা ক্লাস থাকবে। সৃজনশীলের জন্য চ্যাপ্টার ওয়াইজ কয়েকটা চ্যাপ্টার একসাথে সৃজনশীলের ক্লাস থাকবে। এইভাবে অ্যাকচুয়ালি পুরো মাস্টার বায়োলজি কোর্সটা গুছানো থাকবে। এবং তোমাদেরকে আমি আবার বলে রাখি, তোমরা ইনশাল্লাহ পরবর্তী সময়ে যখন তোমরা ওই যে বোর্ড শেষ হবে, তখন তোমরা কয়েকবার করে যেন বইটা রিভিশন দিতে পারো, এই জন্য কয়েকটা পরীক্ষার আমি ব্যবস্থা রাখবো। যেন তোমরা বই ধরো 4টা অধ্যায় মিলে একটা পরীক্ষা, 3টা অধ্যায়ের একটা ছোটো মিনি মিনি এক্সাম, আবার 6টা অধ্যায় মিলে একটা মেগা এক্সাম, একটা পেপার ফাইনাল, হ্যাঁ, টোটাল বায়োলজি ফার্স্ট পেপারের উপর একটা পরীক্ষা, বায়োলজি সেকেন্ড পেপারের উপর পরীক্ষা, চ্যাপ্টার ভাগ করে কয়েকটা মিলে পরীক্ষা। এইভাবে অ্যাকচুয়ালি সুন্দর একটা এক্সাম রুটিন তোমাদেরকে ইনশাল্লাহ ভাইয়া তোমাদের প্রোভাইড করবো। এবং ওইটা তুমি যদি ফলো করতে পারো, বাকি সকল সাবজেক্টের সাথে পাশাপাশি বায়োলজি ধরো সপ্তাহে তুমি একটা করেই পরীক্ষা দিলা, কিন্তু এতে তুমি বুস্ট আপ, তোমার যে পড়াশোনা বুস্ট আপ হবে। এইটা জাস্ট তুমি আমার কাছে থাকো, ইনশাল্লাহ ফোকাস রাখো, তুমি এটা ইনশাল্লাহ ভালো একটা আউটকাম পাবা। ঠিক আছে? তো সবাই কোথায়? সবাই সবাই চলে আসলেই ভাই ক্লাসটা শুরু করতে পারবো। ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে এখন ইদানিংকাল সময় আচ্ছা ইনশাল্লাহ আমরা হচ্ছে শুরু করব ক্লাস। ঠিক আছে, তাহলে মনে হয় ভাই ক্লাস শুরু করতে পারি, রাইট? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আমার বিশ্বাস তোমরা অনেক বেশি ভালো আছো। I will try my best to complete all the chapters before test exam. ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা আমার চেষ্টা থাকবে। তোমাদের টেস্ট এক্সাম এটা সংখ্যা অনেক ইম্পর্টেন্ট।
আচ্ছা, এটা কবে হচ্ছে সেটা একটা ডেট ইম্পর্টেন্ট। ভাইয়া আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করবো অণুচক্রিকা দিয়ে। অণুচক্রিকা তোমাদেরকে গত ক্লাসে ভাইয়া পড়াইছিলাম যে দুই ধরনের রক্তকণিকা আছে। দুই ধরনের রক্তকণিকা দুই ধরনের রক্তকণিকা আছে যারা দুই ধরনের রক্তকণিকা আছে যারা তাদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। তার মধ্যে একটা ছিল, তোমাদের মনে আছে কিনা ভাইয়া, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস নাই, এমন দুই ধরনের রক্তকণিকা। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, আরেকটা হচ্ছে অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। একটা হচ্ছে আরবিসি আর একটা হচ্ছে অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। নিউক্লিয়াস থাকে না দুই জায়গায়, একটা হচ্ছে আরবিসির মধ্যে আর একটা হচ্ছে অণুচক্রিকার মধ্যে। একমাত্র রক্তকণিকা যার মধ্যে নিউক্লিয়াস আছে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তাহলে একমাত্র রক্তকণিকা যার মধ্যে নিউক্লিয়াস আছে সেকে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। ক্লিয়ার? চলে আসি এখন এই অণুচক্রিকার উৎপত্তি কোথায়, এটার উৎপত্তি স্থল কোনটা। দেখো, ম্যাক্সিমাম রক্তকণিকাই তৈরি হয় অস্থিমজ্জা থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ম্যাক্সিমাম রক্তকণিকাই তৈরি হয় অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা মানে তো বুঝো হাড্ডির ভিতরে যে অংশগুলা, যেটা অনেক সবাই অনেক মজা করে খায় অনেক সময়। তো যাই হোক, এই রক্তকণিকার উৎপত্তি ম্যাক্সিমাম ক্ষেত্রেই অস্থিমজ্জা। এখন এই অস্থিমজ্জার মধ্যে অনেক ধরনের কোষ আছে। একটা কোষের নাম হলো স্ট্যাম কোষ। তোমরা জানো স্ট্যাম কোষ থেকে তৈরি হয় আরবিসি বা লোহিত রক্তকণিকা। আরেকটা কোষ হচ্ছে অস্থিমজ্জার মেগা কেরিওসাইট। আরেকটা কোষ হচ্ছে অস্থিমজ্জার মেগা কেরিওসাইট। এই মেগা কেরিওসাইট থেকে তৈরি হয়। মেগা মানে বড়, একটু বড় বড় কোষ, হ্যাঁ একটু বড়। মেগা মানে বড়, কেরিয়ন মানে নিউক্লিয়াস, সাইট মানে কোষ। যে কোষগুলা দেখতে এগুলার নিউক্লিয়াস একটু বড় হয়, নিউক্লিয়াসটা আকার একটু মেগা বড় হয়। কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে অস্থিমজ্জার মেগা কেরিওসাইট থেকে তৈরি হয়। তাহলে বলো তো নেক্সট কথা, ভাইয়া কি নিউক্লিয়াস আছে? না ভাইয়া, এটাও নিউক্লিয়াস বিহীন। নেক্সট এর সংখ্যা, আরবিসির সংখ্যা অনেক ছিল, 70 লক্ষ, 60 লক্ষ, 80 লক্ষ, প্রতি মিলিমিটারে লক্ষ লক্ষ। কিন্তু অণুচক্রিকার সংখ্যা এত বেশি না, আবার ডাব্লিউবিসির মতো তো কমও না। ডাব্লিউবিসি যেমন সংখ্যা ছিল 4 থেকে 11,000, খুবই কম প্রতি মিলিমিটারে। এবার এত কম না, একটু বেশি। এর সংখ্যা হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে 1.5 থেকে 4 লাখ, 1.5 থেকে 4 লাখ, 4 লাখ পার ঘন মিলিমিটার। প্রতি কিউবিক মিলিমিটারে তার সংখ্যা 1.5 থেকে 4 লক্ষ। ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া কেন ইম্পর্টেন্ট বললাম, তোমাদের যদি কারো ডেঙ্গু হয়ে থাকে, তোমাদের যদি কারো ডেঙ্গু হয়ে থাকে, তোমরা এটা ফিল করতে পারবা। প্রতিদিন দেখবা রক্তের পরীক্ষা দেয় এবং সেখানে এই অণুচক্রিকার সংখ্যাটা ভালো করে দেখে। কারণ ডেঙ্গু হইলে এই অণুচক্রিকার সংখ্যাটা কমে যায়। ডেঙ্গু হইলে এই অণুচক্রিকার সংখ্যা কমে যায়, তখন শরীরে অনেক জায়গায় রক্তক্ষরণ হয়। কারণ রক্তকে জমাট বাঁধার যে উপাদান সে তো নাই। অণুচক্রিকার কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। ও তো রক্ত জমাট বাঁধতে পারতেছে না, তখনই ঘুরে ফিরে তখনই মানুষের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়। এই জন্য ডেঙ্গু হইলে সবারই এই অণুচক্রিকার সংখ্যা, এই অণুচক্রিকার সংখ্যাটা বারবার প্রতিদিন চেক করতে হয়। চেক করে দেখে কতটুকু কমছে, 50,000-এর নিচে কমে গেছে কিনা, 20,000-এর নিচে কমে গেছে কিনা চেক করা হয়। সেই অনুযায়ী রক্ত দেওয়া হয়, সেই অনুযায়ী প্রয়োজনীয় রক্ত দেয়া হয়। এই জন্য অণুচক্রিকার সংখ্যাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এর জীবনকাল কত, এটা কয়দিন আসলে স্টে করে। যখন এরা রক্তে যায় ভাইয়া, যখন এরা রক্তে যায়, রক্তে গিয়ে এরা 5 থেকে 9 দিন বাঁচে। রক্তে গিয়ে এরা মাত্র 5 থেকে 9 দিন বাঁচে। চিন্তা করছো? আর লোহিত রক্তকণিকা বাঁচে 120 দিন। এর নিয়ে আমরা কত মাতামাতি করি, কিন্তু সে ভাই এত দুঃখ কষ্টে আছে, মাত্র 5 থেকে 9 দিন বাঁচে। কিন্তু তারা নিয়ে আমরা আলোচনা করি না, কারণ তার প্রোডাকশন রেট অনেক বেশি, অনেক বেশি তৈরি হয়, যে কারণে আমাদের ঘাটতি হয় না। নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এটা ধ্বংস হয় কোথায় ভাই? রক্তকণিকা ধ্বংস হওয়ার জায়গা আসলে ঘুরে ফিরে সেম জায়গা। রক্তকণিকা ধ্বংস হওয়ার জায়গা ঘুরে ফিরে সেম। একটা হইলো ভাইজান তোমার যকৃৎ, আর একটা হলো ভাইজান তোমার প্লীহা। এবং মজার বিষয় হচ্ছে এই অণুচক্রিকাগুলার আকার হলো অনিয়ত আকার, কোনো ফিক্সড আকার নাই। অনিয়ত আকার হওয়ার কারণে আমরা কোনো পারফেক্টলি ছবি আঁকি না। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, ওকে।
আচ্ছা আমাকে বলো দেখি রক্তের প্রথম ক্লাসটা কারা কারা করেছো? এখানে রক্তের প্রথম ক্লাসটা কারা কারা করেছো? রক্তের প্রথম ক্লাসটা কারা কারা করছো? যারা যারা করেছো ভালোবাসা নিও, যারা করতে পারো নাই অবশ্যই করে ফেলো। তোমাদের কি পিরিয়ড শেষ? যারা লাইভে আছো তোমাদের পিরিয়ড পরীক্ষা কি ভাইয়া শেষ? সরি রক্তের কাজ না, এটা হবে অনুচক্রিকার কাজ। আমরা পড়বো অনুচক্রিকার কাজ। অনুচক্রিকার কাজ পড়বো। নাম্বার 1 ভাইয়া, এটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কোনো জায়গায় যদি কোনো জায়গায় কেটে যায়, কোনো জায়গায় যদি কেটে যায়, ওই জায়গায় রক্তটাকে জমাট বাঁধতে সহায়তা করে অনুচক্রিকা। নেক্সট কথা হইলো ভাইয়া কিভাবে করে? এই যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কিভাবে করে, এটা অনেক বড় একটা প্রক্রিয়া, কিন্তু এখানে একটা শব্দ আছে, শব্দটা ইম্পর্টেন্ট। অনুচক্রিকার ইংলিশ হলো প্লাটিলেট, তাই না? প্লেটলেট, বা আমরা অনেক সময় অনেকে প্লাটিলেট বলি, অনেক সময় অনেকে প্লেটিলেট বলি, এটা সমস্যা নেই। এই যে প্লাটিলেট, এই প্লাটিলেটগুলা একসাথে হয়ে একটা প্লাগ তৈরি করে। প্লাগ আমি এটা দেখাবো কীভাবে হয়। বিভিন্ন জিনিসপত্র তৈরি নিঃসরণ করে, সেটা বিভিন্ন কাহিনী হয়, দেখাবো। বাট এই টার্মটা, এই শব্দটা তুমি শিখে রাখো, যদি পরীক্ষা আসে সেজন্য অ্যান্সার করতে পারো। অস্থায়ী প্লাটিলেট প্লাগ তৈরি করে। অস্থায়ী প্লাটিলেট প্লাগ তৈরি করে। কি তৈরি করে বললাম? অস্থায়ী প্লাটিলেট প্লাগ তৈরি করে। তাহলে অস্থায়ী প্লাটিলেট প্লাগ তৈরি করার মাধ্যমে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, রক্তকে আটকে দেয়। তোমার কোনো জায়গায় কেটে গেলে ওই জায়গা দিয়ে রক্ত যেন বেশি বের না হয়, ওইটাকে আটকে দেয়। বেশি বের হলে সমস্যা। তোমার রক্ত যদি না আটকায়, দেখবে আমরা অনেক সময় চাপ দিয়ে ধরে রাখি, কিছুক্ষণ পরে আর রক্ত বের হয় না। কেন? অনুচক্রিকা তখন কাজ করে ফেলে। অনুচক্রিকা মোটামুটি অ্যাকশন শুরু হয়ে যায় ভিতরে। যদি আমরা অনুচক্রিয়া কাজ না করতো, তাহলে তুমি কিছুক্ষণ পরে হাত যখন ছেড়ে দিতা, সে আবার রক্ত পড়তো। রক্ত পড়ে না, কারণ অনুচক্রিয়া তখন কাজ করে ফেলে, রক্তটাকে জমাট বাঁধিয়ে দেয়। বুঝতে পারছো? ওকে। আর এই যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, এই রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া ভাইজান, এই প্রক্রিয়াটাকে বলা হয় হিমোস্টেসিস। হিমোস্টেসিস এইটা জাস্ট একবার তোমাকে বলে রাখলাম, যেন আমি একটু পরে পড়াইতে গেলে ব্যাক পাইতে না হয়। এটাকে বলে হিমোস্টেসিস। কি বলে? হিমোস্টেসিস। নাম্বার 2, রক্ত জমাট বাঁধার জন্য কিছু প্রোটিন আছে যারা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কিছু প্রোটিন আছে, কিছু আমিষ, যারা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এই আমিষগুলোকে বলা হয়, রক্ত জমাট বাঁধার ইংলিশ হলো ক্লটিং। রক্ত জমাট বাঁধার ইংলিশ হলো ক্লটিং। ক্লট মানে জমাটবদ্ধ, জমাট। ক্লটিং মানে জমাট বাঁধার প্রক্রিয়া, জমাটবদ্ধ হওয়া, ইংলিশে বলে ক্লটিং। ক্লট হওয়া, জমাট হওয়া। তাহলে ক্লটিং, যে সকল আমিষগুলা, কিছু আমিষ আছে যারা এই ক্লটিংয়ের কাজটা করে, এদেরকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। দেখা গেছে ভাইয়া অনুচক্রিকা এমন কিছু ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, অনুচক্রিকা নিজে এমন কিছু ক্লটিং ফ্যাক্টর তৈরি করে যারা রক্তটাকে ক্লট করতে বা জমাট বাঁধতে সহায়তা করে। তাহলে অনুচক্রিকা এমন কিছু ক্লটিং ফ্যাক্টর তৈরি করে যারা রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে। বুঝতে পারছো? আচ্ছা ফাইন, ভেরি গুড। নাম্বার 3, তোমরা জানো ফ্যাগোসাইটোসিস কে করে? আমাকে উত্তর করো কমেন্টে। ফ্যাগোসাইটোসিস কারা করে? আচ্ছা অনেকেই ক্লাস করেছো আগে, ভেরি গুড, ভেরি গুড। শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, তার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। আজকে তুমি শিখে রাখো, এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাগোসাইটোসিস অনুচক্রিকাও করতে পারে। ফ্যাগোসাইটোসিস অনুচক্রিকাও করতে পারে, তবে সে সবারটা করে না। সে সবার ফ্যাগোসাইটোসিস করে না। সে তাহলে ভাইয়া কার ফ্যাগোসাইটোসিস করে? সবারটা করে না ভাইয়া। সে মূলত কিছু ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসকে ধ্বংস করে। সে মূলত কিছু ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসের ফ্যাগোসাইটোসিস করে। সে সবারটা করে না, ঠিক আছে? সবারটা করে না। নাম্বার 4,
সে একটা স্পেশাল ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যার নাম হলো সেরোটোনিন। যার নাম কি? সেরোটোনিন। এইটার কাজ কি? এইটা কি করে? রক্তনালীর সংকোচন করে। রক্তনালী বা রক্তবাহিকার সংকোচন করে। সংকোচন করার কারণে কি হয়? রক্তনালী যে তুমি যদি চাপ দিয়ে রাখো, সংকোচন করার কারণে কি হয়? ধরো তুমি একটা নালী দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি যদি চাপ দিয়ে ধরে রাখো রক্তনালীটাকে, তখন সেখান থেকে রক্ত বেরোবে আর বেরোবে না। সেখানে সে খুবই ইম্পর্টেন্ট, সেই সেরাটোনিন নামক একটা রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই সেরাটোনিনের কাজ কি? রক্তনালীর দ্রুত সংকোচন করে। রক্তনালীর দ্রুত, রক্তনালী বা রক্তবাহিকার দ্রুত সংকোচন করে, চাপ দিয়ে ধরে। চাপ দিয়ে ধরলে কি হয়? রক্ত আর বেরোতে পারে না, কারণ একটা জায়গায় আটকায় ফেললে, চাপ দিয়ে ধরে ফেললে তো রক্ত বের হতে পারে না। তো যে জায়গায় রক্তটা বের হওয়া শুরু করে এর আগে দিয়ে চাপ দিয়ে ধরে ফেলে, রক্তনালী চিপে যায় যেন রক্তটা বের হতে না পারে। এটাই বলছে যে সেরাটোনিন নামক একটা রাসায়নিক পদার্থ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে সেরাটোনিন নামক একটা রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যেটা রক্তনালীকে দ্রুত সংকোচন করে। এই সংকোচনের কারণে কি হয়? রক্ত হবে না, ঠিক রক্ত ঠিক মতো বেরোবে না। খুবই সিম্পল কথা, রাইট? আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাম্বার 5, এটা কিছু এটা কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। ভাইয়া এটা আবার কার গ্রোথ করে? ওমা, এ আবার কেন গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে? সে কার গ্রোথ করে? কার গ্রোথের জন্য সে কাজ করে? সে কার গ্রোথ করে? ভাইয়া তোমরা জানো যে রক্তনালীর যে কোনো রক্তবাহিকার যে ভিতরের লেয়ার, যে কোনো রক্তনালীর যে ভিতরের লেয়ার তাকে বলে এন্ডোথেলিয়াম। এই যে রক্তবাহিকার ভিতরের লেয়ারটা সুরক্ষার জন্য সে কাজ করে। কারণ ভিতর দিয়ে সারাদিন অনেক পদার্থ আসা যাওয়া করে, তো ঘষায় ঘষায় অনেক ক্ষয় হতে পারে, তাই না? সারাদিন রক্ত চলে, সে ঘষায় ঘষায় তো অনেক ক্ষয় হবে। আর সেটা যদি রিপেয়ার করা না হয় তাহলে তো ড্যামেজ হইতে হইতে রক্তনালী ছিটে যাবে। এই জন্য এটা কন্টিনিউয়াসলি ড্যামেজটা রিপেয়ার হয়। এইটাতে কাজ করে অনুচক্রিকা। কীভাবে কাজ করে? এইটা তৈরি করে গ্রোথ ফ্যাক্টর, ভিতরে গ্রোথে হেল্প করে। গ্রোথ হলে তো ভালো, যেখানে ড্যামেজ হয়েছে এটা গ্রোথ হয়ে ভালো হয়ে গেছে, তাহলে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে যেটা রক্তবাহিকার এন্ডোথেলিয়াম মানে ভিতরের যে লেয়ার, এইটার ভিতরের লেয়ারের এন্ডোথেলিয়ামের যে অন্তঃপ্রাচীর একদম ভিতরে সবচেয়ে ইনারমোস্ট লেয়ার যেটা আর কি, অন্তঃপ্রাচীরের সুরক্ষায় এটা গ্রোথ ফ্যাক্টরটা কাজ করে। আশা করি ভাইজান সবাই ইনশাল্লাহ বুঝতে পারছো, রাইট? এই হচ্ছে আমাদের অনুচক্রিকার কাজ। তার মধ্যে অ্যাকচুয়ালি ভাইজান এইটা হচ্ছে তোমার সিকিউতে আসে যে কীভাবে রক্ত জমাটবদ্ধ হয়। আমরা এখন এটাই পড়বো যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া কী। তার আগে আমরা পড়ে ফেলি, দেখো রক্তকে জমাট বাঁধার জন্য কিছু ফ্যাক্টর আছে, কিছু প্রোটিন আছে, কিছু আমিষ জাতীয় পদার্থ আছে যারা রক্তটাকে জমাটবদ্ধ করতে সহায়তা করে, যারা রক্তটাকে জমাট বাঁধায়। এদেরকে আমরা বলি রক্ত তঞ্চন ফ্যাক্টর। কি বলি? রক্ত তঞ্চন ফ্যাক্টর। তঞ্চন মানে হচ্ছে জমাটবদ্ধ হওয়া, তার মানে এই ফ্যাক্টরগুলো রক্তকে জমাট বাঁধায়। আমরা এই জন্য এটাকে বলি রক্ত তঞ্চন ফ্যাক্টর। কি করে? রক্তকে জমাট বাঁধায়, তঞ্চিত করে, জমাট বাঁধায়। আমরা এটাকে বলি রক্ত তঞ্চন ফ্যাক্টর, জমাট বাঁধায়। এখন এরকম ফ্যাক্টর এগুলো আসলে কিছুই না, এগুলো বিভিন্ন ধরনের আমিষ জাতীয় পদার্থ। ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের আমিষ জাতীয় পদার্থ, কিছু কিছু অন্যান্য মিক্স পদার্থ আছে, কিছু আয়ন আছে, বাট ম্যাক্সিমামই আমিষ জাতীয় পদার্থ। এখন এরকম ফ্যাক্টর আছে 13টা। এরকম রক্ততঞ্চন ফ্যাক্টর আছে কয়টা? 13টা, 13। এখন 13টার নাম তুমি এই বয়সে যদি মুখস্থ করতে পারো দ্যাট ইজ ভেরি গুড, আর যদি না পারো সেজন্য অ্যাটলিস্ট প্রথম 4টার নাম এমসিকিউর জন্য মনে রাখতেই হবে। প্রথম 4টার নাম, সেটা আমরা একটা ট্রিক্স তোমাকে ভাই দিতে পারি, অ্যাজ আই এম হেয়ার ফর ইউ। সেটা হচ্ছে ধরো অনেক বেশি ফুল পড়ছে, ফুল পরে টুপ করে, তাহলে ফুল পরে টুপ করে, এই হচ্ছে প্রথম 4টা ফ্যাক্টর। কি বললাম? ফুল পরে টুপ করে। ফুল কিভাবে পড়ে? টুপ করে পড়ে। হাসি আবার খেয়াল করে দেখো ভাইজান, ফ দিয়ে হলো ফাইব্রিনোজেন, খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর, একদম 1 নম্বর। রক্ততঞ্চনের জন্য ওরে লাগবেই, ওরে ছাড়া রক্ততঞ্চন হবেই না। পতে হচ্ছে ভাইজান প্রোথ্রম্বিন। টতে টি দিয়ে মনে রাখবা ইংলিশে, এটা একমাত্র ইংলিশে কনভার্ট করা লাগে। টি দিয়ে মনে রাখবা থ্রোম্বো, এটা আর থ্রোম্বোপ্লাস্টিন। টি দিয়ে মনে রাখবা থ্রোম্বোপ্লাস্টিন।
থ্রোম্বোপ্লাস্টিন। আর করে দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম। করে মানে হচ্ছে ক্যালসিয়াম। এই হচ্ছে চারটা, প্রথম চারটা তোমাকে মাস্ট মাস্ট মনে রাখতে হবে। ফুল পরে টুপ করে, বন্ধুগণ ফুল কেমনে পড়ে? ফুল পরে টুপ করে। ফতে হচ্ছে ফাইব্রিনোজেন দ্য ফার্স্ট ওয়ান, পতে প্রোথ্রম্বিন সেকেন্ড ওয়ান, টতে টি দিয়ে থ্রোম্বোপ্লাস্টিন তিন নাম্বারটা, চার নাম্বারে ক্যালসিয়াম। এখন তোমরা যারা পরিপাক অধ্যায়টা পড়ছো, তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি যদি কখনো আমার পরিপাকের ক্লাস করে থাকো তাহলে তুমি ইনশাল্লাহ শিওর পড়ছো, বাট বাংলাদেশের যে কোনো টিচারের ক্লাস করলে হয়তো বা তুমি সেটা পারবা। সেটা হলো দেখো, তোমাদেরকে কখনো বলা হয়েছিল কি না যে কোনো এনজাইমের বা কোনো কিছুর নামের শেষে, কোনো কিছুর নামের শেষে যদি জেন থাকে, জেন, জান না কিন্তু জেন, আর যদি নামের শুরুতে কোনো কিছুর নামের শেষে যদি জেন থাকে, অথবা নামের শুরুতে যদি প্রো থাকে, নামের শুরুতে যদি প্রো থাকে, নামের শেষে যদি জেন থাকে, অথবা নামের শুরুতে যদি প্রো থাকে, শেষে যদি জেন থাকে অথবা শুরুতে প্রো থাকে, বুঝতে হবে ভাইজান তারা হইল নিষ্ক্রিয়। তারা কখনোই সক্রিয় না, তারা হলো নিষ্ক্রিয়। তার মানে দেখে সক্রিয় করতে হবে। তাহলে ভাই বলো তো, ফাইব্রিনোজেন এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়? তুমি দেখতে পাচ্ছ নামের শেষে এই যে জান আছে, সরি জ্যান আছে, এ হইল নিষ্ক্রিয়। তুমি দেখতে পাচ্ছ প্রোথ্রম্বিন, নামের আগে প্রো আছে ভাইজান, এ হইল নিষ্ক্রিয়। কথা শেষ। থ্রম্বিন, এই থ্রম্বো, থ্রম্বো, এই থ্রম্বো দিয়ে আমরা কি বুঝাই? থ্রম্বো মানে কি রে? থ্রম্বো মানে কি? অনুচক্রিকার অপর নাম কি ভাইয়া? অনুচক্রিকার অপর নাম হচ্ছে থ্রম্বোসাইট। তো তোমাদেরকে আমি গত ক্লাসেই পড়াইছিলাম যে থ্রম্বো দিয়ে তুমি কোনো কিছু পাইলে বুঝবা অনুচক্রিকার কথা বোঝানো হয়েছে। তার মানে ওই জিনিসটা অনুচক্রিকা থেকে আসছে। ঠিক আছে? এই যে একটু আগে লিখলাম কিছু ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, এবার কি মিলাইতে পারছো? এই যে দেখো থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, এগুলা কি নামের মধ্যে থ্রম্বো আছে। তার মানে এই ক্লটিং ফ্যাক্টরগুলা, এই রক্ততঞ্চন ফ্যাক্টর বা ইংলিশে যদি আমরা বলি ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং মানে তঞ্চন করা, রক্ত জমাট বাঁধা, এই রক্ততঞ্চনের এই ফ্যাক্টরগুলো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ার এক্সাম্পল যে এগুলো তৈরি হয়েছে অনুচক্রিকা থেকে। তাহলে আমি তোমাকে রিলেট করায় আমি একদম পাকাপোক্ত বানিয়ে দিলাম যে রাইট, এটাই কারেক্ট। তাহলে আমরা এখন এই চারটা ফ্যাক্টর পারলে আসলে আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আমরা ইজিলি পেরে ফেলবো। ভাইয়া খেয়াল করে দেখো, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, রক্ত জমাট বাঁধার কৌশল, রক্ত জমাট বাঁধার কৌশল, কিভাবে রক্ত জমাট বাঁধে তোমরা দেখি গত ক্লাসে ভাই পড়াইছিলাম, বলতে পারবা কিনা যে এমন কোন উপাদান আছে আমাদের রক্তের মধ্যে যেটা নর্মালি রক্তকে জমাট বাঁধতে দেয় না? কারণ আমাদের বডিতে সারাদিন রক্ত চলাচল করে, যদি রক্তটা, নিশ্চয়ই কিছু না কিছু আছে যেটার কারণে রক্তটা জমাট বাঁধে না। তাহলে তো যদি শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধতো তাহলে তো তুমি বাঁচতে পারতা না। তার মানে আমাদের রক্ত আল্লাহ আগে থেকে কিছু না কিছু দিয়ে রাখছেন যেটার কারণে নর্মালি রক্ত জমাট বাঁধে না। নর্মালি আমাদের বডিতে সারাদিন রক্ত চলাচল করে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে সারাদিন রক্ত চলে। তাহলে এমন কোন উপাদান আছে যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না? দেখি বলেন। ভেরি গুড, ভেরি গুড। যারা যারা পারতেছো ভেরি গুড, যারা পারো না তাহলে আরো ভেরি গুড, তোকে আমি ভালোবাসি। হ্যাপারিন, এক্সিলেন্ট এক্সিলেন্ট মাই বয় মাই গার্ল। রক্তকে নর্মালি জমাট বাঁধতে দেয় না কে? আমরা জানি যে আমাদের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না, রক্তকে জমাট বাঁধতে দেয় না। রক্ত সারাদিন চলে, কখনো আটকায় না, ক্লট হয় না, তঞ্চিত হয় না, দলা পাকায় না। কেন? বিকজ তার আমাদের রক্তে আছে হ্যাপারিন। এটা যে ভাই মেডিকেল অ্যাডমিশনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ইউ কান্ট ইভেন ইমাজিন। কয়েকবার আসছে মেডিকেলে যে আমাদের রক্তের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না কে? হ্যাপারিন। তোমরা সবাই পারো যে বেজোফিলের কাজ হচ্ছে হ্যাপারিন তৈরি করা। এখন যদি তোমার শরীরে কোনো একটা অংশ কেটে যায় তখন কি হবে? যদি তোমার কোনো একটা অংশ কেটে যায় তখন কি হবে ভাইয়া? খেয়াল করে দেখো, যদি তোমার শরীরে কোনো একটা অংশ কেটে যায় তাহলে বাতাসের সংস্পর্শ আসবে, তাই না? রক্তটা বাতাসের সংস্পর্শে আসবে না ভাইয়া?
তাহলে বাতাসের সংস্পর্শ পেলেই, বাতাসের যখন একটা অংশ কেটে গেছে, এখানে বাতাসের সংস্পর্শ পাবে রক্তটা। এমনিতে বাতাস পায় না, কারণ স্কিন আছে, আমাদের ত্বক আছে, টিস্যু আছে, এগুলো দিয়ে আবৃত আছে। বাট কেটে গেলে ওই অংশের রক্তটা একটু যখন বের হয় বাতাস লাগে, তাই না? তো বাতাসের সংস্পর্শে যখন পায় তখন এই হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে পড়ে। হ্যাপারিন আর কাজ করে না। যে প্রথমেই আগে আমরা রক্ত জমাট বাঁধতে দিত না, যে সেই লোককে আমি আগেই ম্যানেজ করে দিলাম। যে যখন বাতাসের সংস্পর্শ পায়, বাতাসের সংস্পর্শ পেলেই হ্যাপারিনা কাজ করে না, না ভাই এটা এখন আমার দায়িত্ব না, আমি শরীরের ভিতরে কাজ করি, কিন্তু এখন বাইরে আমি বাতাস লাগছে আমার গায়ে, সরি, আমি এখন তোমার দায়িত্ব নিতে পারবো না। আমি শরীরের ভিতরের জন্য ওকে, কিন্তু আমার বাতাস লাগছে, আমি আর তোমার সাথে নাই। হ্যাপারিন তখন নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাহলে বাতাসের সংস্পর্শ যখন আসে তখন হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে পড়ে। এবং এই বাতাসের সংস্পর্শে হ্যাপারিন নিষ্ক্রিয় শুধুমাত্র এইটা না, এর পাশাপাশি ভাইয়া তোমার যে অনুচক্রিকা, অনুচক্রিকা মানে থ্রম্বোসাইট, তাই না? অনুচক্রিকা মানে কি? থ্রম্বোসাইট ভাইজান, ভেরি গুড। এই থ্রম্বোসাইটটা ভেঙে, অনুচক্রিকা ভেঙে, অনুচক্রিকা থেকে তৈরি হয় থ্রম্বোপ্লাস্টিন। এই অনুচক্রিকা বিদীর্ণ হয় বা ভেঙে তৈরি করে থ্রম্বোপ্লাস্টিন। তোমাকে একটু আগে দেখাইছিলাম, এটা এক ধরনের ক্লটিং ফ্যাক্টর। একটু আগে পড়ে আসছিলাম ভাইজান, এই যে খেয়াল করে দেখেন, থ্রম্বোপ্লাস্টিন 3 নম্বর ক্লটিং ফ্যাক্টর। অনুচক্রিকা যখন বাতাসের সংস্পর্শে আসে, এই বাতাসের সংস্পর্শে আসলে হ্যাপারিন নিষ্ক্রিয় হয়, একই সাথে অনুচক্রিকা ভেঙে তৈরি করে থ্রম্বোপ্লাস্টিন। কিভাবে বুঝছি? থ্রম্বোসাইট মানে অনুচক্রিকা, নামের সাথে মিল আছে, থ্রম্বো থ্রম্বো, তার মানে এটা আসছে থেকে থ্রম্বোসাইট থেকে। কথা একদম ক্লিয়ার, ভেজাল নাই। কথার মধ্যে ভেজাল থাকলে হয়তো, কোনো ভেজাল নাই। হ্যাঁ, আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে আমরা একটু আগে পড়ে আসছি আরেকটা ক্লটিং ফ্যাক্টর ছিল এইটা, তাই না? এইটা 2 নাম্বারটা, এইটা। তাহলে এখন কি হবে? রক্তের মধ্যে নেক্সট নেক্সট রক্তের মধ্যে যে প্রোথ্রম্বিন আছে, আমরা জানি, ভাইয়াকে বলো দেখি, ভাইয়া এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়? এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়? ভাইজান অবশ্যই অবশ্যই নামের আগে যদি প্রো থাকে এইটা হচ্ছে নিষ্ক্রিয়, তার মানে এটাকে সক্রিয় করতে হবে। এইটাকে সক্রিয় করবে কে? এইটাকে সক্রিয় করার দায়িত্ব কার? এইটাকে সক্রিয় করার দায়িত্ব হচ্ছে এই যে নতুন করে আমাদের তৈরি হইল থ্রম্বোপ্লাস্টিন। এর পাশাপাশি থ্রম্বোপ্লাস্টিন এর পাশাপাশি তোমরা জানো 4 নম্বর ফ্যাক্টরের নাম ছিল ক্যালসিয়াম আয়ন। এর পাশাপাশি ওই যে 13টা ক্লটিং ফ্যাক্টর, সবগুলো লাগবে না ভাইয়া, 7, 8, 9, 10, এই 4টা ফ্যাক্টর সহ এই সবাই একসাথে মিলে সক্রিয় করবে এই প্রোথ্রম্বিনকে। তাহলে ভাইয়া বলো তো, সক্রিয় হওয়ার পরে এইটার নাম কি হবে? সক্রিয় হওয়ার পরে এটার নাম কি হবে? নামের আগে প্রো ছিল মানে ভুয়া, নিষ্ক্রিয়, তাহলে এটাকে বাদ দিতে হবে, তাই না? তাহলে তৈরি হবে থ্রম্বিন। প্রো বাদ দিলে হয়েছে, তৈরি হবে থ্রম্বিন। কথা শেষ। তাহলে এই যে থ্রম্বিন হইলো ভাইয়া সক্রিয়, তার মানে এই বেটা আবার কাজ করা শুরু করবে। তাহলে আমার নিষ্ক্রিয়টাকে আমি সক্রিয় করলাম, নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে ভাইজান সক্রিয় করলাম। কেমনে করলাম সবাই ক্লিয়ার? এই যে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হয়েছিল সে, তার সাথে ক্যালসিয়াম আয়ন, তার সাথে ফ্যাক্টর আরো অনেকগুলা, 7, 8, 9, 10 ইজিলি মুখস্থ করা যায়। 7, 8, 9, 10 এটা মুখস্থ করতে কারো কোনো বিশেষ সায়েন্সের দরকার নাই। 7, 8, 9, 10 এরা সবাই মিলে প্রোটাকে বাদ দিয়ে দিছি, হয়ে গেছে থ্রম্বিন। এখন এই থ্রম্বিনের কাজটা কি? এই থ্রম্বিন কি করবে ভাইজান? খুবই খুবই দুধভাত, ইজি, পান্তা ভাত। এই থ্রম্বিনের কাজ হলো, এই থ্রম্বিনের কাজ হলো, এই থ্রম্বিন ওই যে দেখো আগে একটা ফ্যাক্টর ছিল না, এই যে 1 নম্বর ফ্যাক্টরের নাম ছিল ফাইব্রিনোজেন, নিষ্ক্রিয়, এই তো নিষ্ক্রিয়, এই আরেক গুন্ডা, তাই না? এই যে নিষ্ক্রিয়, যে এও ছিল নিষ্ক্রিয়, এই ফাইব্রিনোজেনটাকে সক্রিয় করবে। এই থ্রম্বিনের কাজ কি? এই থ্রম্বিন কি করবে? এই যে ফাইব্রিনোজেন, এই যে ফাইব্রিনোজেন একটু আগে দেখাইলাম, নামের শেষে জেন আছে মানে হচ্ছে নিষ্ক্রিয়, তাই না? এই ফাইব্রিনোজেনকে এই থ্রম্বিন কি করবে? সক্রিয় করবে, মানে জেনটাকে বাদ দিয়ে দিব, ফাইব্রিন তৈরি করবে। কি তৈরি করবে? ফাইব্রিন। এই হচ্ছে ভাইয়া কাহিনী, ঠিক আছে?
এই ফাইব্রিন তৈরি করছে। এইটাই হচ্ছে ভাইয়া আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, কারণ তোমরা জানো ফাইবার মানে সুতা। সো এই প্রোটিনটা মূলত চিকন সুতা তৈরি করে, সুতা, চিকন সুতা সুতা তৈরি করে, এরকম ফাইব্রিন তৈরি করে। এরকম চিকন সুতা, একটা সুতা মনে করে রাখছি, একটা সুতা, তাহলে বুঝতে পারছো ভাইয়া। নেক্সট, এর পরবর্তী ধাপে কি হবে, এরকম যে অনেক একটা সুতা তৈরি হয়েছে, এরকম অনেকগুলো সুতা তৈরি হবে, তাই না? এই বিক্রিয়া তো চলতেই থাকবে। সো যে কারণে অনেক অনেক সুতা তৈরি হবে, ফাইব্রিন তৈরি হবে। সো এরা মিলে একসাথে মিলে একটা বড় জালের মতো গঠন তৈরি করবে। তাহলে সুতাগুলো একসাথে মিলে পরবর্তী ধাপে এরা আস্তে আস্তে ফাইব্রিনের পলিমার, পলিমার মানে অনেকগুলো একসাথে, ফাইব্রিনের পলিমার ইজিক্যালস টু ফাইব্রিন জালক। তার মানে ওরা একসাথে মিলে ফাইব্রিনের অনেকগুলো ফাইব্রিন বা সুতা একসাথে মিলে জাল তৈরি করবে, এটা কেন বলি ফাইব্রিন জালক। তাহলে কী তৈরি করবে ভাইয়া? ফাইব্রিনের জালক তৈরি করবে, ফাইব্রিনের জাল তৈরি করবে। তাহলে অসংখ্য ফাইব্রিন পলিমার একসাথে মিলে ফাইব্রিনের জাল তৈরি করবে। কী তৈরি করবে ভাইজান? ফাইব্রিন জালক। ঠিক আছে? তো মজার বিষয় হচ্ছে এই জাল তৈরির সময় 13 নাম্বার যে ক্লটিং ফ্যাক্টরটা আছে, এও একটু ভূমিকা রাখে। তো ওর বাদ দিয়ে কেমনি জাস্ট একটু লিখে রাখতে পারো, 13 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা এখানে ভূমিকা পালন করে। তাহলে ফাইব্রিনের জালক তৈরি হইলো, বাস। জাল তৈরি হওয়া মানে তো ভাইয়া বুঝে গেছো, রক্ত ওখানে আটকে যাবে, রক্ত আর বের হবে না। দেখো তুমি খেয়াল করে দেখো জালটা কেমন। ধরো আগে ছিল একটা সুতা, এখন দেখো এরকম মনে করো অনেকগুলো সুতা মিলে এরকম জাল তৈরি করলো, অনেকগুলো সুতা মিলে এরকম জাল তৈরি করলো। তাহলে বলো তো ভাইয়া, জাল, এই জাল ক্রস করে এরকম যখন কোথাও একটা জাল তৈরি করবে, এই জালটা ক্রস করে রক্তনালী ভেদ করে রক্ত কণিকা, রক্তরস কিছুই তো ঠিক মতো আসতে পারবে না, তাই না? একটু একটু সামান্য ফ্লুইড আসবে, এর বাইরে কিছু আসতে পারবে না, লাল লাল রক্ত কিছুই বের হবে না, কারণ জাল তৈরি হয়ে গেছে। এই হচ্ছে ফাইব্রিন জাল, এর মাধ্যমে রক্তটা জমাট বাঁধতে হয়। এটাই হচ্ছে আমার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। সবাই বুঝতে পারছো কিনা ভাইকে এক জানাও, সবাই বুঝতে পারছো কিনা ভাইকে দ্রুত জানাও। ভাইয়া বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার সবাই ভাইজান? ইনশাল্লাহ এক্সাম হবে, তোমাদের প্রিটেস্ট পরীক্ষা চলছে, তোমরা আছো এক্সামের মধ্য দিয়ে। ক্লিয়ার সবাই ভাইজান? ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন আসি, এই জাল তৈরি হয়ে গেছে, জাল তৈরি হওয়ার কারণে ওখানে আর কিছু আর বের হয় না, তাই না? তো দেখা গেছে জাল তৈরি হয়ে গেছে ভাইয়া, এই ফাইব্রিন জালক তৈরি হওয়ার যাওয়ার কারণে, এই ফাইব্রিন জালক তৈরি হয়ে গেলে ওখানে আর কোনো কিছু বের হয় না। নো রক্তকণিকা আউটসাইড, নো রক্তকণিকা বাইরে বের হয়, নো রক্তকণিকা আউটসাইড, কোনো রক্তকণিকা আউটসাইড যাবে না, কোনো রক্তকণিকা বাইরে বের হবে না। সংক্ষেপে লিখলাম বোঝার জন্য। কিন্তু তারপরেও দেখা যায় একটু হালকা হলুদ, একটু হালকা হলুদ রঙের একটু তরল পদার্থ বের হয়। তোমরা যদি কেটে থাকে দেখবা মাঝে মধ্যে অনেকক্ষণ ধরে আটকে রাখছো, তারপর হাত খুলে দেওয়ার পরে রক্ত বের হয় না, কিন্তু একটু তরল তরল পানির মতো বেরিয়েছে। কখনো দেখছো কি না? এই যে মাঝে মধ্যে হালকা হলুদ রঙের, হালকা হলুদ রঙের একটা তরল পদার্থ বের হয়, হালকা হলুদ রঙের তরল, এইটা, এইটাকে বলা হয় সিরাম। এইটা একটা নাম আছে, নাম হচ্ছে সিরাম, এর নাম হলো সিরাম। তো সিরামের সাথে আমাদের রক্ত রসের পার্থক্যটা কি? সিরামের সাথে রক্ত রসের পার্থক্য হইল, রক্ত রসের মধ্যে অসব ফ্যাক্টর আছে, একটু আগে আমরা পড়ে আসছিলাম, তাই না? রক্ত রসে সব মিলে প্রায় 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, তাই না? সব মিলে প্রায় 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, যেগুলা রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে। মজার বিষয় হচ্ছে সিরামের মধ্যে কয়েকটা ফ্যাক্টর নাই, এটাই তার পার্থক্য। সিরামের সাথে রক্তরসের পার্থক্যটা কোথায়? সিরামের মধ্যে কয়েকটা ক্লটিং ফ্যাক্টর নাই, কোনগুলা নাই এটা জানতে হবে। তো সিরামের মধ্যে নাই হলো 1, 2, 5, 8, 1258, 1, 2, 5, 8, এটা এমনিতে আমার মনে থাকবে ইনশাল্লাহ, কারণ ফার্স্ট এবং সেকেন্ড তো কারো ভুল হয় না। আর 58 হচ্ছে আমার রোল নাম্বার ছিল মেডিকেলে, দীর্ঘ 6 বছর আলহামদুলিল্লাহ আমার রোল নাম্বার 58 ছিল। ঠিক আছে, মেডিকেলের রোল নাম্বার চেঞ্জ হয় না, একবার ভর্তি হওয়ার পরে আর চেঞ্জ হয় না। কলেজে স্কুলে যেরকম একটা ফাইট হয়, ওইটা ফাইট হয় না, ফাইট হলে বড় রিস্কে পড়ে যেতাম অনেক। যাই হোক, 1, 2, 5, 8 এই 4টা ফ্যাক্টর সিরামের মধ্যে থাকে না, এই 4টা ফ্যাক্টর অনুপস্থিত, এই 4টা ফ্যাক্টর
সিরামের মধ্যে অনুপস্থিত, এইটা সিরামকে রক্তরস থেকে আলাদা করছে। এই বৈশিষ্ট্যের কারণে সিরামটা একটু আলাদা, এই বৈশিষ্ট্যের কারণে সিরামটা ওর সাথে মিলে না। রক্তরসের মধ্যে 13টা ক্লটিং ফ্যাক্টরি আছে, কিন্তু সিরামের মধ্যে এই 4টা ফ্যাক্টর নাই। কোন 4টা ফ্যাক্টর বললাম ভাইয়া? 1, 2, 5, 8। আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, ওই যে সেরোটোনিন যে পদার্থটা বলছিলাম, সেরোটোনিন 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 এইটা আবার সিরামে বেশি থাকে। সেরোটোনিনটা সিরামের মধ্যে বেশি থাকে, এইটাও তাকে রক্তরস থেকে আলাদা করে। এই দুইটা ফ্যাক্টর পরীক্ষায় অনেক সময় খ নাম্বারে অনুধাবনে দেয় পার্থক্য, তখন তোমরা এই দুইটা পার্থক্য ইনশাল্লাহ লিখে দিবা। ঠিক আছে? এই যে রক্তরসের মধ্যে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, সেরোটোনিন একটু কম থাকে, সিরামের মধ্যে এই 4টা ক্লটিং ফ্যাক্টর অনুপস্থিত, সেরোটোনিন বেশি থাকে, তাহলে ইনশাল্লাহ হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া এই জাল তো হয়েছে বুঝলাম, রক্ত আটকে গেল, এখন সারা জীবন কি জাল থাকবে? এটা কোনো হইলো? সারা জীবন কি জাল থাকে? আমাদের দেখবে কোনোটা অংশ কেটে গেলে একটু কালো কালো হয়, তাই না? এক সময় যখন এটা অনেক দিন হয়, আমাদের স্কিন যখন আবার রিপেয়ার করে, তখন দেখবে কালো অংশটা সবাই মানে গুতায় উঠে ফেলে, তাই না? শুকায় যায়, শুকিয়ে গেলে উঠে ফেলে। শুকানোর আগে উঠেলে কিন্তু আবার রক্তক্ষরণ হয়। কেউ উঠেছে কিনা আমি জানি না, ছোটোবেলায় সবাই কাজটা করে। অনেক সময় শুকানোর আগে উঠে ফেলে, রক্ত আবার বের হয়, আবার ধরে রাখে, আবার সময় লাগে, আবার একটু সময় দিলে অনেকদিন পরে শুকায় অটোমেটিক্যালি এটা আলাদা হয়ে যায়। এই যে তার মানে ভিতরে কিন্তু এই জাল তৈরি হচ্ছে, ভালো কথা, রক্ত আটকাই দিছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে রক্তনালীটা যেখানে ছিঁড়ে গেছিল, রক্তটা বেরিয়েছিল, ভিতরে ভিতরে আস্তে আস্তে রক্তনালীটা পুনর্গঠন হয়। রক্তনালী যখন পুনর্গঠন হয়ে যায়, সে যখন আবার রিপেয়ার হয়ে যায়, তখন তো আর জালের দরকার নাই, তখন এই জালটাকে ধ্বংস করতে হবে। এবং সেই জালটাকে তখন ধ্বংস করার জন্য আরেকটা এনজাইম কাজ করে, যার নাম হলো প্লাজমিন। আসো আমি তোমাকে এটা এখন দেখাই, ঠিক আছে? আচ্ছা, সো যখন যখন রক্তনালীর, খেয়াল করে দেখো ভাইয়া, যখন রক্তনালিকার ভিতরে ভিতরে যখন আস্তে আস্তে সে রক্তনালিকাটার পুনর্গঠন হয়ে যায়, যখন রক্তনালিকার পুনর্গঠন হয়ে যায়, যখন সেটা রিপেয়ার হয়ে যায় ভাইজান, বা পুনর্গঠন হয়ে যায়, রিপেয়ার হয়ে যায় বা পুনর্গঠন হয়ে যায়, তখন বুঝতে পারছো জালকের আমার দরকার নাই, আমাকে তখন স্পেস দিতে হবে যেন টিস্যুগুলা বিকাশ লাভ করতে পারে, নতুন নতুন টিস্যু তৈরি হইতে পারে। স্পেস দিতে হবে, জালকের কারণে তো স্পেস নষ্ট হয়েছে। আমার শরীরের মধ্যে হাজার লক্ষ কোটি গুণ বড় স্পেস না, স্পেস সীমিত। সো ওই জায়গাটাতে নতুন টিস্যু কোষের সৃষ্টি করার জন্য স্পেস দিতে হবে, সময় দিতে হবে। এই জন্য তখন এই জালকটা দেখার কোনো দরকার নাই, আমার তো রক্তনালীটা রিপেয়ার হয়ে গেছে, সো তখন আর জালকের দরকার নাই। তখন দেখা যায় এই ফাইব্রিন জালককে ধ্বংস করে, তখন এই ফাইব্রিন জালকটাকে ধ্বংস করার জন্য কাজ করে, ফাইব্রিন জালকটাকে ধ্বংস করার জন্য কাজ করে এই ফাইব্রিন জালকটাকে ধ্বংস করার জন্য কাজ করে কে? তখন কাজ করে প্লাজমিন নামক এনজাইম। কে কাজ করে? প্লাজমিন নামক এনজাইম। এইটাও এমসিকিউতে আসে, জাস্ট ফর এমসিকিউ, ঠিক আছে? এটা মেইনলি এমসিকিউতেই আসে, প্লাজমিন নামক এনজাইম। সো ইনশাআল্লাহ সবাই পারবা। তো এই যে রক্তটা জমাটবদ্ধ হয়, রক্ত জমাটবদ্ধ হওয়া বা রক্ত তঞ্চন কাল কত? কে বলতে পারবা? রক্ত তঞ্চন কাল বা রক্ত জমাটবদ্ধ হওয়ার সময় কতক্ষণ? ভাইয়া রক্ত তঞ্চনকাল পড়ার আগে তোমার অবশ্যই পড়া উচিত রক্তক্ষরণকাল পড়া উচিত। কোনটা পড়া উচিত? রক্তক্ষরণকাল। একটা মানুষের কত সময় ধরে নর্মালি ছোট একটা যদি রক্তনালিকা কেটে যায়, ছোট্ট একটা রক্তনালিকা কেটে যায়, একটা মানুষের নর্মালি কত সময় ধরে রক্তক্ষরণ হয়? 1 থেকে 4 মিনিট। 1 থেকে 4 মিনিট ধরে একটা মানুষের নর্মালি রক্তক্ষরণ হয়। কারণ ধরো তার যখন রক্তক্ষরণ হয়, এখন কেউ যদি বড় আকারে কেউ ইনজুরি হয়, বড় আকারে অ্যাক্সিডেন্ট করে, তখন তো অনেক বেশি সময় হবে, ওইটা নর্মাল না। আমরা যদি নর্মালি কোনো একটা অংশ ছোটো করে কেটে গেছে রক্তনালিকা, ইউজুয়ালি ইট টেক্স 1 to 4 মিনিটস, অ্যান্ড রক্ত তঞ্চনকাল জমাটবদ্ধ হওয়ার সময় হচ্ছে এর পরবর্তী সময়টা 4 থেকে 5 মিনিট। এই সময়ের মধ্যে সাধারণত এই প্রসেসটা হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ 4 থেকে 5 মিনিটের মধ্যেই রক্তটা জমাটবদ্ধ হয়ে যায়। দিস 2 MCQs are also very important for HSC and as well as admission test. So you have to clearly memorize these all things. আমার কথা কি সবাই ক্লিয়ার? আমার মনে হয় আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছি। বুঝতে পারলে ইনশাল্লাহ আর আমাদের প্রয়োজন নাই। সবাই আমাকে বলো রক্ততঞ্চনটা বুঝতে পারছো কিনা? সব জায়গায় রক্ততঞ্চন হলে কিন্তু ঝামেলা। কারণ যদি হৃৎপিণ্ডের মধ্যে রক্ততঞ্চন হয়, জমাটবদ্ধ হয়, হ্যাঁ, তখন তো হৃৎপিণ্ডের রক্তনালী আটকে যাবে। হৃৎপিণ্ডে দিয়ে খেয়াল করে দেখো ভাইয়া, কারো যদি এমন হয়
কারো যদি এমন হয় যে হৃৎপিণ্ডে, সাপোজ কারো হার্টের মধ্যে, কারো যদি হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে রক্ত জমাট বাঁধে, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত তঞ্চন হয়, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত জমাট বাঁধে, তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাক হবে, তাই না? তার মধ্যে কি হবে? হার্ট অ্যাটাক। কারণ তারা ওই জায়গা দিয়ে রক্ত আর যাইতে পারবে না। এই যে ধরো রক্তনালীর মধ্য দিয়ে রক্ত তঞ্চন হয়ে দলা পাকাই গেছে, এখন চাইলেও তো রক্ত আর যেতে পারবে না, এটাই বলে হার্ট অ্যাটাক। হার্টের বেলা হয় হার্ট অ্যাটাক, সংক্ষেপে বলা হয় এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আর যদি ভাইয়া কারো ব্রেইনে, মস্তিষ্কে গিয়ে রক্ত জমাট বাঁধে, মস্তিষ্কের মধ্যে গিয়ে রক্ত তঞ্চন হয়, মস্তিষ্কের মধ্য দিয়ে রক্ত তঞ্চন হয়, রক্ত জমাট বাঁধে, তো মস্তিষ্কে যেটা হয় তাকে বলে স্ট্রোক। স্ট্রোক হয় মাথায়। অনেকে আবেগের ঠেলে বলে ফেলে হার্টে স্ট্রোক করছে। হার্টে কেউ স্ট্রোক করে না ভাইজান, আমার মাস্টার ভ্যালি স্টুডেন্টরা তারা পারবে এটা। হার্টে হয় হার্ট অ্যাটাক, যেটাকে সংক্ষেপে বলা হয় এমআই। এমআই এর পূর্ণরূপটা সবাই একটু লিখে রাখো, কারণ যদি আমি এটা পরবর্তীতে আবার পড়াবো। মায়োকার্ডিয়াল, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফার্কশন মানে হচ্ছে অক্সিজেন বা পুষ্টির অভাবে টিস্যুর মৃত্যু। এই যে এখানে দেখো রক্তটা এখানে ব্লক হয়ে গেছে জমাটবদ্ধ হয়ে, এই জায়গা দিয়ে যেহেতু রক্ত আর যেতে পারে না, তাহলে এখানে তো রক্ত যাচ্ছে না, সেখানে অক্সিজেন পাবে না টিস্যুগুলা, তখন এই টিস্যুগুলো মারা যাবে। এটাকে বলে ইনফার্কশন। মায়োকার্ডিয়াম মানে হার্টের পেশি, মাংসপেশি। সো মাংসপেশিগুলা পর্যাপ্ত অক্সিজেন বা টিস্যু পুষ্টির অভাবে মারা যাবে, এটা হচ্ছে ইনফার্কশন। ঠিক আছে, ওকে ফাইন, সবাই ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে আমার রক্ত জমাট বাঁধা আলহামদুলিল্লাহ শেষ। আমি এটা একদম ডিটেলসে বুঝাইছি, আমার মনে হয় তোমাদের ইনশাল্লাহ কারোই কোনোদিন সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা পড়বো হচ্ছে ইনশাল্লাহ লসিকা। লসিকা খুব সুন্দর একটা টপিক, লসিকা তন্ত্র। অনেকে লসিকা মানে বুঝে না, তো আমি তোমাকে একদম গ্রসলি বুঝাবো যে লসিকা মানে কি অ্যাকচুয়ালি। ভাই দেখো, আমাদের ধরো টিস্যু বা কোষ, ধরো আমাদের বডিতে এরকম অনেক কোষ আছে, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে, রাইট? এই ভাইয়া টিস্যুর যে কোষগুলো আছে, এই কোষগুলোর ফাঁকে ফাঁকে, কোষগুলোর ফাঁকে ফাঁকে এক ধরনের তরল থাকে। রক্তনালী না, কিন্তু রক্তনালী বাইরে, এমনিতেই কোষের ফাঁকে ফাঁকে এক ধরনের, কোষের ফাঁকে ফাঁকে এক ধরনের বর্ণহীন তরল থাকে। তাহলে আমাদের কোষের ফাঁকে ফাঁকে এক ধরনের কালারলেস, কোনো কালার নাই, জাস্ট কোষের ফাঁকে ফাঁকে, কোষের ফাঁকে ফাঁকে যে বর্ণহীন তরল থাকে তার নামই হচ্ছে লসিকা। সহজ কথা, একদম সিম্পল কথা, একদম সিম্পল কথা। কোষের ফাঁকে ফাঁকে যে বর্ণহীন তরল থাকে, কোনো কালারলেস, আমাদের এই কোষগুলো ফাঁকে ফাঁকে, সেই তরলের নাম হচ্ছে লসিকা। তাহলে আমাদের লসিকা বুঝছি আমরা সবাই। এখন কথা হচ্ছে ভাইয়া, কোষের ফাঁকে ফাঁকে, কোষের ফাঁকে ফাঁকে এই লসিকা থাকার দরকারটা কি? এগুলো আমি নিউক্লিয়াস আঁকতেছি, কারণ যে কোনো একটা কোষ আঁকতে গেলে যদি নিউক্লিয়াস না দাও, ওই কোষটা তার অস্তিত্ব হারাবে। কারণ নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র বা কোষের লাইফ বলতে পারি, মস্তিষ্ক বলতে পারি। সো এখানে এই তরলের কাজ কি অ্যাকচুয়ালি? চিন্তা করো, আমাদের রক্তনালী, ধরো আমাদের একদম চিকন, সাপোজ তোমার আঙ্গুল মনে করো, এটা আঙ্গুল, ফিঙ্গার, ওকে। সাপোজ এই আঙ্গুলের এখানে ধরো একটা চিকন রক্তনালী আছে, অনেক চিকন, একদম মাথা পর্যন্ত গেছে, কিন্তু তারপরও তো এখানে মনে করো অনেকগুলা কোষ আছে, রাইট? অনেকগুলা কোষ আছে, এটাকে মনে করো জুম করে রাখছি এখানে, এই যে অনেকগুলা কোষ, আমার রক্তনালী মনে করো এখানে এসে শেষ হয়ে গেছে। রক্তনালীটা, রক্তনালীর পক্ষে তো প্রত্যেকটা কোষকে এরকম ঘুরে ঘুরে সম্ভব যে প্রত্যেকটা কোষকে পেঁচা পেঁচা থাকবে সম্ভব? সম্ভব না। তাহলে এই কোষ থেকে, এই রক্তনালীর কাছ থেকে মনে করো এই কোষটা পুষ্টি গ্রহণ করলো, অক্সিজেন গ্রহণ করলো। তোমরা জানো একটা কোষের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে, সো অক্সিজেন গ্রহণ করলো, খাদ্য বস্তু গ্রহণ করলো, ভেরি গুড। কিন্তু দূরে এই যে কোষটা আছে, ওর পক্ষে কি এই রক্তনালী থেকে খাদ্য গ্রহণ করা সম্ভব? সম্ভব না। এই জন্যই মাঝখানে এই তরলগুলো থাকে। এর কাজ হচ্ছে এই অক্সিজেন বা পুষ্টি উপাদান এগুলাকে গ্রহণ করে, এই তরলটা বহন করে এই কোষগুলোর কাছে নিয়ে যায়। এই জন্য লসিকা ইম্পর্টেন্ট। কারণ লসিকা যদি না থাকতো, তাহলে কোষের অভ্যন্তরে এই যে ফাঁকে ফাঁকে এই তরল থাকতো না, সো অনেক কোষই তখন পুষ্টি এবং অক্সিজেন পেত না। শুধুমাত্র রক্তনালীর আশেপাশে যেগুলো আছে এগুলো পাইতো, আর দেহের বাকি ম্যাক্সিমাম কোষই তখন পুষ্টির অভাবে বা অক্সিজেনের অভাবে মারা যেত। এই জন্যই লসিকা ভেরি ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু আসলে আলটিমেটলি তোমার বডির এই টোটাল ফ্লুইড ম্যানেজমেন্টটাই নষ্ট হয়ে যেত। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এই লসিকা মানে বুঝতে পারছো একটা তরল পদার্থ। তাহলে এই লসিকা চলে যা দিয়ে, যে এই নালীর মাধ্যমে চলবে, লসিকাকে বহন করার জন্য নালী আছে, এটাকে আমরা বলবো লসিকা নালী। লসিকা নালী, কারণ এই রসগুলো তো এমনিতে খালি কিছু আছে, ঠিক আছে, কিন্তু এগুলোর তো অবশ্যই ফ্লো দরকার, তাই না?
এগুলো অবশ্যই একটা নালীর মাধ্যমে কোনো না কোনো জায়গা থেকে আসবে, আবার কাজ শেষ করে একটা নালীর মাধ্যমে চলে যাবে, এটাই সিম্পল। তো লসিকা নালী আছে, এগুলোকে কন্ট্রোল করার জন্য কিছু লসিকা গ্রন্থি আছে, কিছু লসিকা গ্রন্থি আছে। যেমন ধরো আমাদের টনসিল, আমাদের এখানে টনসিল আছে না, টনসিল, এই টনসিল একটা লসিকা গ্রন্থি। থাইমাস একটা লসিকা গ্রন্থি। তাহলে টনসিল, থাইমাস এগুলো হচ্ছে আমাদের লসিকা গ্রন্থির উদাহরণ। প্লিহা এটাও লসিকা গ্রন্থি। লসিকা নালী, লসিকা গ্রন্থি, হ্যাঁ। এবারে ভিতরে লসিকা যা যা আছে সব কিছু, এই সব কিছুকে আরো যা যা আছে লসিকা সম্পর্কিত, লসিকা যে কোষ আছে সবগুলাকে একসাথে বলা হয় লসিকা তন্ত্র। সবগুলাকে একসাথে বলা হয় লসিকা তন্ত্র। এখন আসি সব যা যা পড়াবো সব একসাথে, আর মানে স্পেসিফিক লিখতেছি না। এখন আসে এটা এমসিকিউ, যে লসিকা আসলে আমাদের বডিতে প্রত্যেকদিন কি পরিমাণে তৈরি হয়, এটা আইডিয়া থাকা ভালো। আমাদের বডিতে প্রত্যেকদিন 4 থেকে 8 লিটার লসিকা তৈরি হয় ভাই। প্রত্যেকদিন 4 থেকে 8 লিটার, অনেক কিন্তু। প্রত্যেকদিন 4 থেকে 8 লিটার লসিকা তৈরি হয়। এখন দেখো লসিকার ইংলিশ হচ্ছে লিম্ফ। লিম্ফ, লসিকার ইংলিশ কি বললাম? লিম্ফ। একদম কিডনিতে বলে স্ট্রোক হয়, আরে বাঙালি রে, মাইর দরকার। খেয়াল করে দেখো ভাইয়া, লসিকা মানে হচ্ছে লিম্ফ। লসিকা মানে কি ভাইয়া? লিম্ফ। লসিকা মানে কি বললাম? লিম্ফ, রাইট। লসিকা মানে লিম্ফ। এখন খেয়াল করে দেখো লসিকার যে কোষ, খেয়াল করে দেখো ভাই লসিকার মধ্যে কোন কোষগুলো থাকে প্রধানত। লসিকার যে প্রধান কোষ তার নামটা খেয়াল করো, খুবই সুন্দর। লসিকার যে প্রধান কোষ তাকে বলা হয় ভাইয়া লিম্ফোসাইট। লসিকার প্রধান কোষকে কি বলা হয়? লিম্ফোসাইট। সাইট মানে কোষ। এবং এইটার সংখ্যাটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে 500 থেকে 75,000। 500 থেকে 75,000 প্রতি ঘন মিলিমিটারে। এই সংখ্যাটা খুবই 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 ইম্পর্টেন্ট। কেন যেন স্যারদের খুব প্রিয় এই সংখ্যাটা, স্যারদের অনেক প্রিয়। যে লসিকার মধ্যে প্রধান কোষের নাম কি? কারণ ভাই লসিকার ইংলিশ হচ্ছে লিম্ফ। সো লিম্ফো মানে লসিকা, লসিকার কোষ মানে সাইট। সাইট শব্দের অর্থ কোষ। 500 থেকে 75,000 লিম্ফোসাইট। লসিকার প্রধান কোষ কোনটা? লসিকার প্রধান কোষ হচ্ছে লিম্ফোসাইট। আই হোপ সবাই ক্লিয়ার। তাহলে লসিকার প্রধান কোষকে বলবো লিম্ফোসাইট। এখন খেয়াল করে দেখো লসিকা মানে হচ্ছে লিম্ফ। তাহলে ভাই লসিকা যে তৈরি হয়, এই লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে? লসিকা যে তৈরি হয়, এই লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে? লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে? লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। লিম্ফো মানে লসিকা, জেনেসিস মানে তৈরি হওয়া। লসিকা, এই অর্থ তো বুঝো, জেনেসিস মানে তৈরি হওয়া। কি তৈরি হবে? লিম্ফ মানে লসিকা। আর কি পড়াবো এটা? দূর বাদ, সহজ পড়া, তাই না? শেষ। তাহলে লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে আমরা বলবো লিম্ফোজেনেসিস। আচ্ছা, তো এই লিম্ফোসাইটের পাশাপাশি এখানে তোমার আরো কিছু কিছু কোষ থাকে, মনোসাইট, ম্যাক্রোফেজ, এগুলো থাকে। চাইলে আমরা ভাই একটু ছোট ছোট করে লিখে দিতে পারি, কারণ তোমরা যারা একটু ছোট ভাবছো, বাবু তো তোমরা, বাবুর জন্য লিখে দেওয়া উচিত। এর পাশাপাশি এক্সট্রা তোমার হচ্ছে মনোসাইট থাকে, এবং আলটিমেটলি তোমরা জানো এই মনোসাইটটাই বড় হয়ে ম্যাক্রোফেজ হয়। সো এটা লেখার দরকার নাই। মনোসাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে, কিন্তু নো আরবিসি। কোনো লোহিত রক্তকণিকা থাকে না, থাকলে রং লাল হয়ে যেত। এ কিন্তু বর্ণহীন, মনে রাখবা। নো আরবিসি, এর মধ্যে কোনো আরবিসি নেই, এর মধ্যে কোনো আরবিসি নেই। এই হচ্ছে লসিকাটা বেসিক আইডিয়া। আমাকে বলো যে লসিকার একটা গ্রস আইডিয়া তোমরা বুঝছো কিনা, তাহলে ভাই সামনে যাব। লসিকার এই বিষয়গুলো বুঝে থাকলে ভাইয়া সামনে যাব। আচ্ছা, অনেক সময় পরীক্ষা এটাও আসে, এমসিকিউতে আসে যে লসিকার মূল কাজ কি ভাইয়া? অ্যাকচুয়ালি মনে রাখবা, লতে লসিকা, লতে লসিকা, লতে লিপিড। লিপিড মানে হচ্ছে চর্বি, তাই না? তা লসিকা আসলে বেসিক্যালি চর্বি জাতীয় খাদ্য পরিবহন করতে পারে। এর মধ্যে চর্বি জাতীয় খাদ্য যখন পরিবহন, এটা একটা ক্ষমতা আছে তার, চর্বি জাতীয় খাদ্য পরিবহন করা, মানে বাকিগুলোও করে, তো প্রধানত চর্বি জাতীয় খাদ্য বা লিপিড জাতীয় খাদ্য পরিবহন করে। যখন সে চর্বি জাতীয় খাদ্য পরিবহন করে তখন তাকে দুধের মতো সাদা দেখায়। দুধের মতো তখন তাকে সাদা রঙের দেখায়, দুধের মতো সাদা দেখায়। যখন সে চর্বি জাতীয় খাদ্য পরিবহন করে
তখন তাকে দেখতে দুধের মতো সাদা দেখায়, একদম দুধের মতো সাদা। এই অবস্থাটাকে একটা সুন্দর নামে ডাকা হয়, এটা এমসিকিউতে প্রায় সময় আসে। এই যে যখন সে চর্বি জাতীয় খাদ্য তার ভিতর দিয়ে চলে, দেখতে মনে হয় সাদা, এটাকে বলা হয় কাইল। এই অবস্থাটাকে বলা হয় কাইল। তাহলে দুধের মতো সাদা এই অবস্থাটাকে আমরা বলবো কাইল। তাহলে লসিকা যখন মূলত শর্করা আমি সেগুলো পরিবহন করে, ভেরি গুড, বাট যখন কেউ খাওয়া দাওয়া করে তখন চর্বি জাতীয় খাদ্যটা আসলে তার মধ্যে ফোকাস পায় বেশি, সেই মূলত চর্বির জন্য বিশেষায়িত আর কি। সো তখন লতে লসিকা লতে লিপিড, যখন তার মধ্যে চর্বিজাতীয় খাদ্য বা ফসফোলিপিড বেশি থাকে তখন দেখতে দুধের মতো সাদা মনে হয়, এটা এই অবস্থাটাকে বলে কাইল। সো পরীক্ষায় যদি কাইল আসে আশা করি পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলে যে ভাইয়া লসিকার নালী কয় রকমের? খেয়াল করে দেখো, লসিকার নালী 2 রকমের। আলহামদুলিল্লাহ। লসিকার নালী 2 রকমের, কিরকম ভাইয়া? খেয়াল করে দেখো, যেভাবে যাবা 2 রকমের। নামকরণটা 2 ভাবে করা হয়েছে, বুঝছো? 2 ভাবে করা হয়েছে। একটা হচ্ছে তোমার উৎপত্তিগত দিক থেকে, আর একটা হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে। 2 ভাবে আমরা লসিকা নালীকে ভাগ করতে পারি, যেভাবে ভাগ করো 2 প্রকার, এটা একটা ভালো দিক, তাহলে বাড়তি আর মুখস্থ করতে হয় না। যে লসিকা নালীগুলা লসিকা গ্রন্থির দিকে যায়, লসিকা গ্রন্থির দিকে, তাদেরকে আমরা বলি অন্তর্মুখী লসিকা নালী। অর্থাৎ লসিকা গ্রন্থির ভিতরে প্রবেশ করে, লসিকা গ্রন্থির দিকে আগায়, তাকে আমরা বলি অন্তর্মুখী লসিকা নালী। লসিকা গ্রন্থির দিকে, লসিকা গ্রন্থির বরাবর যাবে। আর লসিকা গ্রন্থি থেকে যেটা বের হয় উল্টা, ওই যে শিরার মতো, ধমনির মতো যেটা বের হয়, যেটা লসিকা গ্রন্থি থেকে বিপরীত দিকে বা লসিকা গ্রন্থি থেকে বের হয়, একটা ঢুকে আর একটা বাইর হয়। যেটা ঢুকে অন্তর্মুখী, যেটা বাইর হয় সেটা হচ্ছে বহির্মুখী। অ্যাজ সিম্পল অ্যাজ ইউ লাইক ইট। ঠিক আছে ভাইজান, শেষ, বেশি দরকার নাই। একটা লসিকা গ্রন্থির দিকে যাবে, যারা ভুলে যাবে তার জন্য লিখে দিলাম না। তাহলে একটা হচ্ছে লসিকা গ্রন্থির দিকে, তাহলে একটা লসিকা গ্রন্থির দিকে যাবে আর একটা লসিকা গ্রন্থির উল্টা দিকে, বুঝে গেছে আশা করি, শেষ। এটা হচ্ছে বিপরীত দিকে, বা লসিকা গ্রন্থি থেকে বার হবে। বার হবে লিখলে খারাপ দেয়, সুন্দর ভাষা লিখলে বের হবে, লসিকা গ্রন্থি থেকে বের হবে, ঠিক আছে? আর তোমরা কারা কারা প্রি মেডিকেল কোর্সে নাই, অবশ্যই তোমরা আমাদের যে সুন্দর মেডিকেলের প্রি মেডিকেল ব্যাচ, ওরা ইনশাল্লাহ এনরোল করবা, তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ, তোমরা নিরাশ হবে না। আজ থেকে 2-3 মাস পরে দেখবা অল্প অল্প করে, বাসায় না পড়া হইলেও ক্লাসে অল্প অল্প করে পড়া হলেও তোমার ইনশাল্লাহ পড়াশোনা ঝাক্কাস হবে। এখনও কিন্তু ডিসকাউন্ট অফারটা আছে ভাইয়া, ওই যে একটা 2,500 টাকা না 2,500 টাকার যে ডিসকাউন্ট অফারটা এখনও আছে, প্রোমো কোডটা এখনও বাতিল হয়নি, বুঝছো? সো এটা ইউজ করে ফেলো বন্ধ হওয়ার আগে। আমার এই বলছিলাম মাস্টার বায়োলজি বা এই ধরনের কোর্সের জন্য এই প্রোমো কোডগুলো রানিং রাখার জন্য বলা হয়েছিল, সব রানিং আছে। এখন আসি অবস্থানের উপর ভিত্তি করে, ডান পাশের যে লসিকা নালী, ডান দিকে যতগুলো লসিকা নালী আছে, ডান দিকে যত লসিকা আছে এদেরকে পরিবহন করার জন্য, আমার শরীরের ডান অংশটার জন্য এই লসিকা নালীর নাম হচ্ছে ডান লসিকা নালী। নামের মধ্যেই তো লেখা আছে ডান, সেটা আমাদের কোনো ঝামেলা কিছু না, ডান লসিকা নালী। আর বাম পাশের যে লসিকাগুলো আছে আমাদের দেহের বাম পাশের অংশটা, এই অংশটাকে ক্যারি করার জন্য বাম লসিকা নালী না দিয়ে একটু দুষ্টামি করছে, এর নাম দিচ্ছে থোরাসিক লসিকা নালী। বাট তুমি বুঝে গেছো অলরেডি যে এটা অ্যাকচুয়ালি বাম পাশটাকে কন্ট্রোল করে, তাই না? ডানের উল্টা হবে। সো এইটা আইডিয়া থাকাটা ভালো। অনেক সময় অনেকে বাম দাগায় ফেলে, না ভাইয়া বাম না, এটা ডানের জায়গায় বাম উল্টা হওয়ার কথা, বাম হওয়ার কথা, বাট থোরাসিক লসিকা নালী। উত্তর কি হবে? উত্তর হচ্ছে ভাইজান থোরাসিক লসিকা নালী। ক্লিয়ার? ওকে ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো, যেহেতু এটা তোমার এই লসিকা তন্ত্রটা, খেয়াল করে দেখো ভাইজান, যেহেতু এই লসিকা তন্ত্রটা তরল জাতীয় পদার্থ পরিবহন করে, তোমরা জানো তরল জাতীয় পদার্থ হচ্ছে আমাদের শরীরে রক্ত। রক্ত পরিবহন করার জন্য হার্ট আছে বা আরো অনেক সুন্দর সুন্দর রক্তনালী আছে, ওইটা আমাদের মেইন রক্ত সংবহন তন্ত্র আছে, তাই না? কিন্তু লসিকা তন্ত্র যেহেতু যেহেতু তরল পরিবহন করে, এই জন্য তাকে বলা হয় মানবদেহের দ্বিতীয় সংবহন তন্ত্র। এটা ক্ষতে আসতে পারে, কারণ তারও তো সুন্দর করে লসিকা রস আছে, তারও তো নালী আছে, গ্রন্থি আছে, তারও তাকে সংবহন তন্ত্র সুন্দর একটা, তাই না? সেও তো পরিবহন ব্যবস্থার অংশ, এই জন্য তাকে বলা হয় দ্বিতীয় সংবহন তন্ত্র। এখন এই লসিকাটার কি বলে, এই লসিকার যেই নালীগুলা বা লসিকার রসটা কিভাবে আসে
সেটা আসলে অনেক বড় পড়া, তোমাদের এখন এই লেভেলে দরকার নাই। তারপরে ভাই একটা আইডিয়া দিই, জাস্ট একটা আইডিয়া দিই তোমাদের, তাহলে কনসেপশন ক্লিয়ার থাকবে তোমাদের। এই হচ্ছে ভাই ধমনী। ধমনী ভেঙে তৈরি হয়, তোমরা সবাই জানো, কৌশিক জালিকা, রাইট? ধমনী ভেঙে তৈরি হয় কৌশিক জালিকা। সাপোজ এই হচ্ছে কৌশিক জালিকা। এই কৌশিক জালিকাগুলা একসাথে মিলে তৈরি করে শিরা। তাহলে এই হচ্ছে ধমনী, আমরা যাবো যে ধমনী, এই ধমনী, এই হচ্ছে শিরা, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে হচ্ছে কৌশিক জালিকা, সবাই জানো মাঝখানে হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকা, ঠিক আছে গেল। এখন এই জায়গা থেকে আসলে এখানে এই জায়গা থেকে আসলে ফ্লুইডগুলো বের হয় এবং এখানে লসিকা নালী তৈরি হয়। লসিকা নালীটা গিয়ে পরে এই শিরাতে গিয়ে ওপেন করে, বুঝছো? লসিকা নালী এখান থেকে তৈরি হয়, লসিকা তন্ত্রের দিকে গিয়ে এই দিকে শিরাতে বের হয়। এই হচ্ছে কাহিনী আর কি। যাই হোক, তো মনে রাখবা লসিকা নালীগুলো শিরার সাথে যুক্ত। এখানে ধমনের এখান থেকে যে রসগুলো বের হয় এগুলো নিয়ে ধমনের এখান থেকে লসিকা রস বের হয়, বের হওয়ার পরে নালীগুলা এখান থেকে তৈরি হয়, তৈরি হওয়ার পরে এরা শিরার সাথে গিয়ে যুক্ত হয়। এখানে এটা জাস্ট জেনে রাখো, এই যে সিস্টেমে দেখাই দিলাম, শিরার সাথে গিয়ে যুক্ত হয়। তাহলে তোমার ইনশাল্লাহ আর ভুল হবে না। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো। এখন বলতে পারো ভাই এখান থেকে কেন ফ্লুইড বের হবে, ধমনী থেকে কেন তরল বের হবে, এটা অ্যাকচুয়ালি অনেক বড় পড়া। তোমার একটা প্রেশার আছে, এখানে একটা প্রেশার কাজ করে যখন রক্তের মধ্যে অনেক চাপ, রক্তের যে চাপ আছে একটা, তাই না? সো ভিতর দিয়ে যখন অনেক পুষ্টি জাতীয় পদার্থ বা অক্সিজেন এরকম অনেক পদার্থ যখন আসা যাওয়া করে, এটা একটা চাপ তৈরি করে, একটা প্রেশার তৈরি করে। এই প্রেশারটাকে বলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই প্রেশারের কারণে এই ফ্লুইড বাইরে বের হয়। বুঝতে পেরেছো? আমি জাস্ট নামটা লিখে রাখলাম, তুমি যেহেতু একটু ভালো স্টুডেন্ট যারা, ওরা যেন খুব সুন্দর করে আইডিয়া পাইতে পারে আর কি। হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এই প্রেশারটার কারণেই মূলত কিছু ফ্লুইড বাইরে বের হয়, কারণ ভিতরে প্রেশার বেড়ে গেছে, তো কিছু ফ্লুইড বাইরে বের হইতে হবে, এই জন্য বের হয়। এটাকে এন্টি দেওয়ার জন্য বা আরেকটা প্রেশার আছে, তোমার এত ডিপে দরকার নাই, ওটা বিপরীতে কাজ করে, কলয়েডাল অসমোটিক প্রেশার। দুইটার নিট ফলাফল অনুযায়ী আসলে তরল হতে বের হবে নাকি বাইরে হবে ঢুকবে, এটা ডিপেন্ড করছে। সো যাক, এটা একটা আইডিয়া পেয়ে গেলে তোমরা অ্যাটলিস্ট যে লসিকা নালীটা কেমনে বা লসিকার রসটা কেমনে বের হয়, ঠিক আছে? একটা গ্রস সাইডে থাকা ভালো, তোমরা তো ব্রিলিয়ান্ট পোলাপান, তো তোমাদের গ্রস সাইডে দেওয়াটা আমার উচিত। আচ্ছা, ইনশাল্লাহ গুড। আচ্ছা, এবার আসি লসিকা গ্রন্থি। অ্যাকচুয়ালি ভাইয়া লসিকা গ্রন্থি আছে 5 ধরনের। অ্যাকচুয়ালি ভাইজান লসিকা গ্রন্থি আছে টোটাল 5 ধরনের, বা 5টা আমাদের বডিতে আছে। একটা হচ্ছে টনসিল, নাম্বার 1 হচ্ছে টনসিল। টনসিল, আমাদের টনসিল তোমরা দেখবে বলো না, টনসিলে ওই যে টনসিল বড় হয়ে গেছে, টনসিল ফুলে গেছে, তাই না? টনসিলে যখন তোমার দেখবে ঠান্ডা ঠান্ডা লাগে তখন টনসিল ফুলে যায়। টনসিলে যখন সংক্রমণ হয় বা টনসিলে যখন জীবাণু দিয়ে অ্যাটাক হয়, এটাকে আমরা বলি আইটিস। তোমাদেরকে ভাই বলছিলাম শ্বসন অধ্যায় পড়ানোর সময়, কোনো সংক্রমণ হইলে বা জীবাণু দিয়ে আক্রমণ হইলে আইটিস দিয়ে বোঝানো হয়, তখন এই রোগটাকে বলা হয় টনসিলাইটিস। টনসিলাইটিস, তখন এই রোগটাকে বলা হয় টনসিলাইটিস। টনসিলে যখন সংক্রমণ হয় বা আক্রমণ হয় তখন এটাকে আমরা বলি টনসিলাইটিস। কি বলি? টনসিলাইটিস। নাম্বার টু প্লিহা। প্লিহা মানে চিনো? স্প্লিন, ওই যে বলো না যে লোহিত রক্তকণিকার কবরস্থান, এখানে গিয়ে লোহিত রক্তকণিকা ভাঙে এবং এটা কিন্তু একটা বেশ ভালো পরিমাণে রক্ত জমাট রাখে। এই প্লিহার মধ্যে প্রায় 300 ঘন সেন্টিমিটার রক্ত জমাট থাকে ভাইয়া। রক্ত 300 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে। প্লিহা কিন্তু একটা রক্তের ভান্ডার, প্রায় 300 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে এবং এর ভিতরে গিয়েই কিন্তু লোহিত রক্তকণিকা ভাঙে। এই প্লিহার কাজ আরবিসি ভাঙা। এদিকে থাকে আমাদের, এদিকে এই বরাবর পিছনের দিকে, কোমরের উপরে পিছনের দিকে, হ্যাঁ পিঠের পিছনের দিকে এদিকে থাকে প্লিহা। এই মূলত আরবিসিকে ভাঙে। এই জন্য ওকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। লোহিত রক্তকণিকার কবরস্থান, কারণ এখানে যেহেতু লোহিত রক্তকণিকা ভাঙে এই জন্য বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান, ঠিক আছে? নেক্সট খেয়াল করে দেখো, খুবই 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 ইম্পর্টেন্ট, লসিকার প্রধান গ্রন্থি লিম্ফ নোড। এই লিম্ফ নোড আসলে কই থাকে? আমাদের এই ঘাড়ের এখানে, এই জায়গাতে আমাদের এই এক্সিলা বা এই গ্রোইন অঞ্চল, গ্রোইন বা আমাদের হাতের নিচে, বগলের নিচে বা পায়ের যে দুই গ্যাপে, ওই গ্যাপে, এই অঞ্চলগুলোতে এরকম গোল্লাগুলো থাকে, তোমরা টের পাবা না। যাদের কোনো রোগ হয়েছে, এই ধরনের লসিকা গ্রন্থিকে আক্রান্ত করে যে রোগগুলা, ওই রোগ কোনো হয়েছে, তাদের এগুলো ফুলে যায়। ফুলে যাওয়ার পরে তখন এগুলোকে হাত দিলে ফিল করা যায়। এগুলো ফুলে একটু বড় হয়ে যায়, তখন এগুলোকে ফিল করা যায়। এমনি নর্মালি সুস্থ অবস্থায় এগুলো ফিল করা যাবে না। সো এগুলো যদি কেউ ধরতে না পারো বাইরে থেকে, বুঝবা তুমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ। আর যদি কেউ ওইদিকে ধরে দাও, কি অনেকগুলো ফুলে ফুলে দেখা যায়, বুঝবো তুমি অসুস্থ আছো। বা বগলের, এই যে বগলের নিচে বা গ্রোইন অঞ্চলে, এই অঞ্চলগুলোতে তখন হাত দিলে
ফিল করতে পারা যায় একটু ফুলে 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 আছে, একটু বিচির মতো, কি বলে এগুলো, ধরো তোমার শিমের বিচির মতো, শিমের দানার মতো ফুলে ফুলে আছে। সো এই হচ্ছে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি। এগুলো যখন কোনো একটা এই ধরনের বড় রোগ হয়, যে রোগগুলো লসিকা গ্রন্থিকে আক্রান্ত করে, তখন এগুলা ফুলে যায়। বুঝতে পারছো? আচ্ছা, আর একটা হচ্ছে থাইমাস। থাইমাস, মজার বিষয় হচ্ছে এই থাইমাস যে গ্রন্থিটা, এটা তুমি যত শিশু অবস্থায় বড় থাকে, যত বয়স বাড়ে এটা আস্তে আস্তে ছোট হইতে হইতে হারায় যায়। তো এটা কিন্তু বয়স, মানে শিশু অবস্থায় তুমি এই গ্রন্থিটা পাবা, এবং এটা যত বয়স্ক হইতে থাকে মানুষ, বয়স্ক হতে থাকলে এটা আস্তে আস্তে ছোট হইতে হইতে সাইজ এটা নাই হয়ে যায়। আরেকটা আছে লাস্ট, সেটা হচ্ছে লাল অস্থিমজ্জা। আরেকটা আছে লাস্ট, সেটা হচ্ছে লাল অস্থিমজ্জা। এই লাল অস্থিমজ্জাও কিন্তু লসিকা গ্রন্থি হিসেবে কাজ করে। ঠিক আছে? তো আমি কিন্তু একই সাথে এই মানে গ্রন্থিগুলা পড়ানোর সময় এই গ্রন্থিগুলার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, আমি কিন্তু তোমাকে এগুলো একসাথে পড়াই ফেলছি। আমি জানি না তোমরা ফিল করতে পারছো কিনা, এগুলো কিন্তু পরীক্ষা আসে। সো আমি কিন্তু একই সাথে গ্রন্থিগুলো যে এমসিকিউগুলো পরীক্ষা আসে সেটা পড়াই ফেলছি। কারণ পরীক্ষা হলে তোমার লসিকা গ্রন্থি নিয়ে কোনো প্রশ্ন, মানে লসিকা তন্ত্র নিয়ে প্রশ্ন আসে, তুমি লসিকা গ্রন্থির নাম লিখবা, তুমি লসিকা নালীর নাম লিখবা, তুমি চাইলে এখানে লসিকা তন্ত্র এই যে দ্বিতীয় সংবহনতন্ত্র বলে, চাইলে এই কথাটা উল্লেখ করবা, এটা তোমার খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে, নাম্বার বাড়াবে। তুমি চাইলে এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার উল্লেখ করতে পারো, স্যার পাগল হয়ে যাবে প্রেমে তোমার। এরপর হচ্ছে তুমি এই লসিকার এই কাইলের কথা উল্লেখ করতে পারো। তুমি তখন লসিকা তন্ত্রের এই কথাগুলো, বর্ণহীন তরল যে কোষের ফাঁকে ফাঁকে থাকে, তাই না, কোষের ফাঁকে ফাঁকে এই যে বর্ণহীন তরলগুলা, এর কথা তুমি উল্লেখ করবা। তুমি লসিকার কাজ উল্লেখ করবা, যে এর কাজ হচ্ছে টিস্যুগুলোর মধ্যে যেখানে রক্ত পৌঁছাতে পারে না, ওখানে পুষ্টি পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা, তাই না। ওখানে তোমার ধরো তোমার যে লিম্ফোসাইট আছে, এই লিম্ফোসাইটের কথা উল্লেখ করবা, সে জীবনের বিরুদ্ধে কাজ করে, তাই না, এটা উল্লেখ করবা, সংখ্যা উল্লেখ করবা, লসিকা উৎপাদনের প্রক্রিয়ার কথা উল্লেখ করবা। এবং টিস্যু রসের প্রায় 10% অ্যাকচুয়ালি লসিকার মাধ্যমে নিষ্কাশন হয়, বুঝছো? টিস্যু রসের 10%, এই যে রসগুলো দেখতে পাচ্ছ, তার 10%ই এই লসিকা তন্ত্রের মাধ্যমেই সেটা নিষ্কাশিত হয়। অনেক 90% রক্তের মাধ্যমে, 10% লসিকা তন্ত্রের মাধ্যমে। তো তুমি এটাকে ফেলে দিতে পারবে না, ঠিক আছে? এবং এই লিম্ফোসাইটটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার সাথে জড়িত, এবং এর একটা অংশ আবার অ্যান্টিবডি তৈরি করে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট। সব মিলে তুমি ইনশাল্লাহ মোটামুটি একটা বিশাল কিছু লিখতে পারবা, যা পড়েছ বিশাল কিছু লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি টনসিল। অ্যাকচুয়ালি আমাদের বডিতে 3 ধরনের আছে। টনসিলটা আমরা একটু ভালো করে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। টনসিল 3 ধরনের আছে। এই টনসিল 3 ধরনের কারা, এটা আমরা মনে করব পাল দিয়ে, পাল, পাল বা প্যাল। পিতে হচ্ছে প্যালেটাইন, পিতে হচ্ছে প্যালেটাইন, জাস্ট এমসিকিউর জন্য। নাম্বার 2 হচ্ছে এতে হলো এডিনয়েড, এতে হচ্ছে এডিনয়েড, একটা হচ্ছে প্যালেটাইন, একটা হচ্ছে এডিনয়েড, আর এল দিয়ে হচ্ছে লিঙ্গুয়াল। এই 3 ধরনের টনসিল আছে। লিঙ্গুয়াল, এটা এমসিকিউ, আমি বললাম অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এমসিকিউর পড়া, বুঝতে পারছো? এটা অ্যাকচুয়ালি এমসিকিউ, এটা ভুলেও তোমার সিকিউতে আসবে না, ইনশাল্লাহ এমসিকিউতে আসবে, বাট তুমি এটা এডমিশনের জন্য পড়ে ফেললে আগেই পাল দিয়ে মনে রাখবা ট্রিক্স। তাহলে প্যালেটাইন পি, অ্যাডিনয়েড এ, লিঙ্গুয়ালের এল। এ হচ্ছে পাল, দো পাল, ঠিক আছে? আর তো নেই। আচ্ছা, এখন আসলে বলে ভাই আপনি ধরেন অনেক শুনছেন না যে টনসিল ফেলে দেওয়া অপারেশন করে, এটা কি বলে? খেয়াল করে দেখো, টনসিল কেটে ফেলে দেওয়া, টনসিল ফেলে দেওয়া অপারেশন করে যে টনসিল ফেলে দেয়, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে বলা হয় টনসিলেক্টমি। একটমি মানে কেটে ফেলে দেওয়া, একটমি শব্দের মানে হচ্ছে কেটে ফেলে দেওয়া। সো এই প্রক্রিয়াটাকে বলা হয় টনসিলেক্টমি। একটমি মানে কেটে ফেলে দেওয়া, যেহেতু টনসিল কেটে ফেলে দেয় এই জন্য টনসিলেক্টমি। একটমি মানে হচ্ছে কেটে ফেলে দেওয়া, সো এই প্রক্রিয়াটাকে আমরা বলি টনসিলেক্টমি। আরেকটা টার্ম তুমি শিখে ফেললে, জাস্ট আর কিছু না। তাহলে টনসিল যে কেটে ফেলে দেয়, এই আরেকটা প্রক্রিয়া আমরা বলবো টনসিলেক্টমি, ঠিক আছে ভাইজান? প্লিহা আলহামদুলিল্লাহ পড়াইছি, যা পড়াইছি দ্যাট ইজ এনাফ। থাইমাসও তোমাদের বেশি কিছু দরকার নাই আর, তোমরা দেখেছো অলরেডি বলেছি। শিশুদের এটা বড় থাকে, সক্রিয় থাকে, আস্তে আস্তে এটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে আমরা আলস্য মজা পাই। সো এটা হচ্ছে ইনশাল্লাহ মোটামুটি পড়া। লসিকার একটা একমুখী সংবহন পাওয়া যায়, আমাদের বেশি প্রয়োজন নাই। আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ এতটুকুই থাকবে, ঠিক আছে? এরপরের ক্লাস ইনশাল্লাহ আমি রক্তবাহিকা এবং হার্টে চলে যাব। রক্তবাহিকা পড়ায় এরপর আমি ইনশাল্লাহ হার্টে যাব। তো সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। এই যে লসিকা নিষ্কাশিত হয়, প্রতিদিন লসিকা উৎপন্ন লসিকা নিষ্কাশিত হয় এই জন্য।
ভাইয়া সবাই বললো আমি যা যা পড়াইছি, আমি যা পড়াইছি যতটুকু পড়াইছি তুমি ইনশাল্লাহ ততটুকু বুঝতে পারছো কিনা ভাইয়াকে অ্যানশিওর করো, তাহলে আলহামদুলিল্লাহ একটা পরিতৃপ্তি নিয়ে ক্লাসটা শেষ করতে পারবো। কারণ আমি কম কিছু পড়াই নাই, আমি অল্প অল্প সময়, বেশি সময় নেই নেই, কিন্তু যা পড়াইছি অনেক পড়াইছি, এখানে অনেক এমসিকিউ আছে। তোমাকে একটা প্রক্রিয়া পড়াইছি, এই যে এইগুলো প্রক্রিয়াটা পড়াইছি। এরপর এখানে সুন্দর সুন্দর অনেক এমসিকিউ আছে, অনেক টপিক আছে বোঝানোর মতো। লসিকা বুঝাইছি, এটা বুঝাইছি, লসিকার সিস্টেমটা বুঝাইছি। এবং দেখো এখানে একমুখী সংবহন, তাই না? এই যেখান থেকে বের হয়েছে এখান থেকে ঢুকছে, একমুখী সংবহন। সো এটা ইনশাল্লাহ বুঝতে পারছো। এরপরে লসিকা গ্রন্থিগুলো বুঝলা, ঠিক আছে? সেই দিস ইজ এনাফ ইনশাল্লাহ। আমার মনে হয় সবাই যথেষ্ট পরিমাণ বুঝতে পারছো। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে এরপরে আমরা ইনশাল্লাহ রক্তবাহিকা এবং হার্ট ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সবাই অনেক বেশি সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে। ভাইয়াপুরা মাস্টার বায়োলজির সাথেই থাকো। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আই লাভ ইউ অল। ফুল ক্লিয়ার, মাশাল্লাহ। টাটা। বাসায় পড়ে ফেলো ভাইয়া আপুরা। টাটা। বাসায় পড়তে হবে, বাসায় না পড়লে কিন্তু হবে না, বাসায় পড়তে হবে।